ওয়েলকাম টু মাই চ্যানেল সহজ গণিত শিক্ষা। শুরু করার আগে একটু তোমাদের সাথে পরিচয় করে নিই। আমার নাম বলরাম পাল, আর আমার এই চ্যানেলটি একেবারে নতুন, তাই এই চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সবাইকে আমি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে আমি ক্লাস 10-এর অংশীদারি কারবার চ্যাপ্টারটি শুরু করব। তো আমার প্রতিষ্ঠানটির নাম বা চ্যানেলটির নাম যেহেতু সহজ গণিত শিক্ষা প্রতিষ্ঠান, তাই আমার চ্যানেলে সবসময় সমস্ত চ্যাপ্টার একটুকু সহজ, অন্যান্য শিক্ষক মহাশয়দের চেয়ে একটুকু সহজভাবে অবশ্যই পাবে, এটা আমি একবার গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ এখানে সহজ পদ্ধতিতে একদম যারা দুর্বল তারাও সহজেই বুঝতে পারবে। তো যাই হোক, আজকে শুরু করব অংশীদারি কারবার। অংশীদারি কারবারটা এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কারণ এটার থেকে একটা লং প্রশ্ন অবশ্যই আসে পাটিগণিত থেকে। তো চ্যাপ্টারে 15টি অঙ্ক আছে। আমি 3টি ভাগে ভাগ করেছি, 3টি পার্টে আমি এই ক্লাসগুলি করব, 3টি পার্টে আধ ঘন্টা করে। তো প্রথম পার্ট আজকে যেটি হবে 1, 2, 3, 4, 6, 7 এই 6টি অঙ্ক আমি আজকে দেখাবো, ঠিক আছে? তো আজকের ক্লাস শুরু করার আগে আমি অংশীদারি কারবার সম্বন্ধে একটু প্রথমে বলতে চাই। অংশীদারি কারবারটা হচ্ছে কি? 1 নম্বর হচ্ছে অংশীদার কারবার কি, 2 হচ্ছে কয় প্রকার, 3 হচ্ছে কি কি। অংশীদারি কারবারটা জানা দরকার, যেহেতু অংশীদার কারবারের অঙ্ক করছে, অংশীদার কারবারটা অবশ্যই জানা দরকার। অংশীদার কারবার কাকে বলে? না, অংশীদার কারবার হলো 2 বা তার বেশি ব্যক্তি মিলে যদি কোনো ব্যবসা বা কোনো প্রতিষ্ঠান চালান, তখন তাকে আমরা অংশীদারি কারবার বলবো। অংশীদার মানে কি? মানে কোনো জিনিসে যদি 2 বা তার বেশি লোক ভাগ নেয় বা ভাগ পায়, তখন তাকে আমরা বলবো অংশীদারি কারবার, ঠিক আছে? তো অংশীদারি কারবারের একটা জিনিস অবশ্যই তোমরা মনে রাখবে, যে 2 বা তার বেশি জন মিলে যে ব্যবসা, একজন মিলে ব্যবসা করলে সেটা কিন্তু অংশীদারি কারবারের মধ্যে পড়ে না। 2 বা তার বেশি শর্ট প্রশ্ন পড়ে যে কমপক্ষে 3 জনের দরকার অংশীদারি কারবার, সত্য না মিথ্যা? একদম ভুল, কারণ কমপক্ষে 2 জন হলে যাবে। অর্থাৎ কমপক্ষে 2 জন, 2 বা তার বেশি জন মিলে যখন ব্যবসা বা প্রতিষ্ঠান চালাবে, তখন সেই ব্যবসা বা প্রতিষ্ঠানকে বলা হবে অংশীদারি কারবার, ঠিক আছে? আর বেশি আলোচনা না করে তারপরে প্রশ্ন চলে যায়, অংশীদারি কারবার কয় প্রকার? মিশ্র এবং সরল। সরল অংশীদারি কারবার আর মিশ্র অংশীদারি কারবার। তো সরল অংশীদারি কারবার বলতে কোনটা বলবো না, যখন সমস্ত অংশীদারগণ একই সময়ে টাকা প্রদান করে বা একই সময়ের জন্য টাকা দেয়, তখন সেটাকে বলবো কি? সরল অংশীদারি কারবার। আর যদি আলাদা আলাদা সময়ের জন্য টাকা দেয়, অর্থাৎ কেউ হয়তো 6 মাস পরে এলো, কেউ আরো 1 মাস পরে এলো, এরকম বিভিন্ন সময় টাকা প্রদান করলে বা মূলধন প্রদান করলে, তখন সেই ব্যবসা বা সেই কারবারকে আমরা বলবো মিশ্র অংশীদারি কারবার, ঠিক আছে? আর মিশ্র অংশীদারি কারবার আমরা যাব পরে। আজকে আমরা যে অঙ্কগুলো করব সবগুলো সরল অংশীদার কারবারে। আর একটা কি, এগুলো জানার আগে 3-4টা জিনিস আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। কি না, 1 নম্বর হচ্ছে মূলধন, 2 নম্বর হচ্ছে কি? লভ্যাংশ, 3 নম্বরে কি? মূলধন, লভ্যাংশ আর লভ্যাংশ বন্টনের পদ্ধতি। লভ্যাংশ বন্টনের পদ্ধতি।
মূলধন কাকে বলবো না অংশীদারগণ যে টাকাটা বিনিয়োগ করে, অংশীদারগণ যে টাকা বিনিয়োগ করে সেটাকেই বলা হবে তার মূলধন। আর লভ্যাংশ ব্যবসা বা প্রতিষ্ঠান চালানোর পর বছরের শেষে খরচ খরচা বাদ দিয়ে যে টাকাটা আমরা বাড়তি বা খরচ বাদ দিয়ে যে টাকাটা বাড়তি পাবো সেটাকেই বলবো কি লভ্যাংশ। আর লভ্যাংশ বন্টনের একটা পদ্ধতি আছে। লভ্যাংশ বন্টনের পদ্ধতি সাধারণত মূলধনের অনুপাতে হয়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে অনেক সময় কাজের ভিত্তিতেও বলে দেওয়া থাকে, কিংবা কখনো কখনো আবার মূলধনের অনুপাতেও বলা দেওয়া থাকতে পারে। ঠিক আছে, তো কিছু বলা যদি না থাকে তাহলে আমরা ধরে নিতে হবে যে মূলধনের অনুপাতে আমাকে লভ্যাংশ বন্টন করতে হবে। ঠিক আছে, তো যাই হোক, তাহলে আমি অঙ্কে এবার প্রবেশ করি। কোষে দেখি 14, কোষে দেখি 14, ঠিক আছে। একের অঙ্কটা কি বলছে, আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 টাকা 25,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম। এক বছরে 16,800 টাকা লাভ হলো। হিসাব করে দেখি আমরা কি কত টাকা লভ্যাংশ পাবো। ঠিক আছে, তাহলে প্রথমে কি করব, প্রথমেই দুজনের মূলধনের অনুপাতটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমার ও মালা মূলধনের অনুপাত কত, 15,000 ইস্টু 25,000। তিনটা করে শূন্য বাদ গেল, 5 3 15, 5 5 25, 3:5। ঠিক আছে, তাহলে মূলধনের অনুপাত গেল 3:5। এরপর লভ্যাংশ কত, 16,800 টাকা, 16,800 টাকা, অর্থাৎ লভ্যাংশ 16,800 টাকা। এবারে এই লভ্যাংশটা মূলধনের অনুপাতে ভাগ করব। মূলধনের অনুপাতে ভাগ করার আগে আমি লিখে দেবো যে মূলধনের ভাগাহারগুলো বা আনুপাতিক ভাগাহারগুলো একটু বার করতে হবে। ঠিক আছে, আনুপাতিক ভাগাহারটা কি করতে হবে না 3, যার আনুপাতিক সংখ্যাটা 3 তার ভাগহার হবে 3 বাই এই দুটার যোগফল, 3 আর 5 এর যোগফল হলে কত হয় 8, 3 এর 8। আর এই দ্বিতীয় ব্যক্তি অর্থাৎ মালার মূলধনের ভাগাহার বা আনুপাতিক ভাগাহার হলো 5 এর 8। সবসময় মনে রাখবে এই অনুপাতের বা আনুপাতিক সংখ্যাগুলোর যোগফলটা নিচে হয় আর যে যার আনুপাতিক সংখ্যাটা তার উপরে হয়। ঠিক আছে, তাহলে আমি লিখবো আমার লভ্যাংশ থেকে আমি পাবো কত, 16,800 গণিত আমার ভাগাহারটা। এখানে 3 আর 5 এর যোগফলটা লিখতে হবে। আমি এটা দেখাচ্ছি না, তোমরা অবশ্যই আর মনে রাখবে যে আনুপাতিক সংখ্যার যোগফলটা নিচে হয়। ঠিক আছে, 8 2 16, 8 একে 21, অর্থাৎ 6,300 টাকা। ঠিক আছে, আর লভ্যাংশ থেকে মালা পাবে কত, ওই একই 16,800 গণিত মালার ভাগাহার 5 এ 8, কাটাকাটি সমান 10,500 টাকা। ঠিক আছে, এই হলো প্রথমের অঙ্কটি। প্রথমে মূলধন অনুপাতের পরে কত লভ্যাংশ দেখবো, তারপরে সেই লভ্যাংশ মূলধন অনুপাতে ভাগ করে দেবো। ঠিক আছে, এইভাবে দ্বিতীয় অঙ্কটা কি আছে, দ্বিতীয় অঙ্কটা আছে প্রিয়ম সুপ্রিয় গুলো যথাক্রমে 15,000 10,000 25,000 টাকা নিয়ে একটি মুদির দোকান খুললো। বৎসরান্তে 3,000 টাকা লোকসান হলো। তাহলে ঠিক আছে, পরের অঙ্কটা দেখি।
প্রথমে তাহলে কি, প্রিয়ম, সুপ্রিয়, বুলু তিনজনের মূলধন অনুপাত করব। প্রিয়ম, প্রিয়ম, সুপ্রিয় ও বুলুর মূলধনের অনুপাত। পনেরো হাজার, 10,000, 25,000, 15,000, 10,000, 25,000 সমান সংখ্যক শূন্য আগে কেটে দেবো। এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা, 5 দিয়ে 5 3-এ, 5 2-গুণে 5 5-এ, ঠিক আছে। 3:2:5। এখানে ব্যবসাটায় লাভ হয়নি, হয়েছে লোকসান। তাহলে লিখবো মোট লোকসান। মোট লোকসান কত না, 3,000 টাকা। 3,000 টাকা। অতএব লোকসান তো আর আমরা পাবো না, লাভ যেমন পাচ্ছিলাম লভ্যাংশ পাই, ঠিক সিমিলারলি কি হয়, লোকসানটাকে বহন করতে হবে বা লোকসান দিতে হবে। অর্থাৎ প্রিয়মকে লোকসান বহন করতে হবে। ওই একই সিস্টেম, লভ্যাংশটা যেভাবে ভাগ করছিলাম মূলধনের অনুপাতে, এখানেও ঠিক লোকসানটাকেও সেম মূলধনের অনুপাতে ভাগ করব। তাহলে 3,000 ইন্টু কত, এর ভাগ আর কত হবে, অনুপাতের সংখ্যার যোগফলটা কত, 3 আর 2-এ 5 আর 5-এ 10, তাহলে এর 3-এর 10 দিয়ে গুণ হবে। সুপ্রিয়কে লোকসান বহন করতে হবে 3,000 ইন্টু 2-এর 10, এর ভাগ আর 2-এর 10। বুলুকে লোকসান বহন করতে হবে 3,000 গণিত 5-এর 10, ঠিক আছে। এরপরে কাটাকাটি, 10 3-এ 3,000, 10 3-এ 30, বা শূন্যটা কেটে দিতে পারি, একটা শূন্য একটা শূন্য, ঠিক আছে। তাহলে 300 রইল ইন্টু 3 মানে 900 টাকা। এর হলো 900 টাকা। এর কত, 3 দুগুণে 600 টাকা, ঠিক আছে। এর 1500 টাকা। এ হয়ে গেল 2-এর অঙ্ক। একই রকম সেম, প্রথমের অঙ্কটা লাভ ছিল তাই লভ্যাংশ পাচ্ছিল, এখানে লোকসান হয়েছে, লোকসান বহন করতে হচ্ছে, ঠিক আছে। 2 চলে গেল, 1 2 করতে অসুবিধা কিছু নেই। এরপরে যাবো 3-এর অঙ্কটা দেখো। দেখো 3-এর অঙ্কটা কি বলেছে, শোভা ও মাসুদ দুজনে 2,50,000 টাকার একটি গাড়ি কিনে 2,62,000 টাকায় বিক্রি করলেন। গাড়ি কেনার সময় শোভা মাসুদের 1.1 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লভ্যাংশ পাবে তা হিসাব করে লিখি। এখানে পার্টনার কে কে আছে, শোভা এবং মাসুদ। এখানে একটা মজার জিনিস আছে যে শোভা এবং মাসুদের কে কত মূলধন দিয়েছে সেটা কিন্তু দেয়নি, দুজনের মোট মূলধনটা বলে দিয়েছে। তাহলে এখানে মূলধনের আনুপাতিক ভাগারটা বার করানোর জন্য তোমাকে একটুকু ধরে নিতে হবে, যেহেতু কার কত টাকা সেটা বলে দেওয়া নেই, তাই আমি প্রথমে ধরে নেব যে বলা আছে শোভা মাসুদের 1.5 গুণ, অর্থাৎ মাসুদ যে টাকাটা দিবে শোভা তার 1.5 গুণ। তাহলে প্রথমে ধরে নেব যে ধরি মাসুদ দিয়েছে 100 টাকা বা X টাকা, যাই খুশি ধরি না কেন, আমি 100 ধরি। মাসুদ মূলধন দেয় 100 টাকা, অতএব শোভা
মূলধন দেয় 100 গণিত 1/1 অর্থাৎ 100 গণিত 3/2 কাটাকাটি সমান 150 টাকা। ঠিক আছে, তাহলে মাসুদ যদি 100 দেয়, শোভা হলো 150 টাকা। তাহলে ধরেন এরপর অনুপাত, অতএব শোভা ও মাসুদের মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত 150:100। এখানে একটু খেয়াল রাখবে, যার নামটা লিখবো তার যেন মূলধনটা আগে লিখি। নাম যেমন ভাবে লিখবো মূলধনও সেই অনুযায়ী আমাকে লিখতে হবে। এটা আবার উল্টাপাল্টা লিখে নিলে তাহলে কিন্তু অঙ্কটি ভুল হয়ে যাবে। কাটাকাটি 5×3 15, 5×2 10 অর্থাৎ 3:2। তাহলে হয়ে গেল শোভা আর মাসুদের মূলধনের অনুপাত হয়ে গেল 3:T। এরপর মোট লভ্যাংশ, মোট লভ্যাংশ। এখানে আরেকটা জিনিস আছে অঙ্কটায়, মোট লভ্যাংশটাও কিন্তু দেওয়া নেই, শুধু বলা আছে 2,50,000 টাকায় গাড়িটি ক্রয় করে 2,62,500 টাকায় বিক্রি করলেন। তার মানেই তো বুঝতে পারছি যে তুমি একটা হয়তো কোনো জিনিস 10 টাকায় কিনলে, আবার বন্ধুকে 11 টাকায় বিক্রি করে দিলে, তাহলে লাভ কি হলো? 11 - 10 অর্থাৎ 1 টাকা। ঠিক এইটাও সেই রকম, মোট লভ্যাংশ বার করার জন্য যে দামে বিক্রি করেছে অর্থাৎ বেশি দামে বিক্রি করেছে তাহলে লভ্যাংশ হচ্ছে। তাহলে 2,62,500 থেকে 2,50,000 বাদ দিলে যেটা হয় সেটাই হবে এই ব্যবসার লভ্যাংশ। তাহলে 2,62,500 মাইনাস 2,50,000 সমান 12,500 টাকা। এই টাকাটা ওই অনুপাতিক ভাগার বা অতএব লভ্যাংশ থেকে, ওই একই নিয়ম, লভ্যাংশ থেকে শোভা পাবে 12,500 গণিত শোভার ভাগার 3/5, 3 আর 2 যোগ করলে হয় 5, 3/5, 5×2 10, 5×5 25, 7,500 টাকা। ঠিক আছে, লভ্যাংশ থেকে মাসুদ পাবে 12,500 গণিত 2/5, 5,000 টাকা। কত সহজ, মূলধনের অনুপাত দেওয়া নেই, অনেকে এটাকে একটু ভয় করে, কিন্তু কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। যেহেতু মূলধনের অনুপাত দেওয়া নেই, ঝট করে আমি ধরে নিয়ে মূলধনের অনুপাতটা বার করে নিলাম। ঠিক আছে, এরপরে নেক্সট অঙ্কে চলে যাই। 4, চারের অঙ্কটা বলা আছে 3 বন্ধু, এখানে নাম দেওয়া নেই, 3 বন্ধু 5,000, 6,000 এবং 7,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে। এরপর বছরের শেষে দেখলেন 1,800 টাকা লোকসান হয়েছে। বছরের শেষে দেখলেন 1,800 টাকা লোকসান হয়েছে। তাহলে কে কত টাকা বহন করবে, এটি বলা আছে যে তাহলে কে কত টাকা বহন করবে। ঠিক একেবারে 2 অঙ্কটা আমরা যেভাবে করেছি ঠিক সেম। তাহলে কি, প্রথমেই লিখব 3 বন্ধুর মূলধনের অনুপাত। 3 বন্ধুর মূলধনের অনুপাত কত? 5,000, 6,000, 7,000, 5,000, 6,000 এবং 7,000। 3টা করে শূন্য কেটে গেল, খুব সহজ, 5:6:7। তাহলে মোট লোকসান বছরের শেষে মোট লোকসান কত হয়েছে? মোট লোকসান 1,800 টাকা। যাদের ব্যবসাটায় লোকসানটা খুব কম হয়েছে তাই তাদেরকে কম দিয়ে পার করে পেরিয়ে যাচ্ছে, নাহলে বেশি লোকসান হলে কি হয়,
অনেক বহন করতে হয়। প্রথম বন্ধুকে লোকসান বহন করতে হবে, লোকসান বহন করতে হবে কত? 1800 গণিত প্রথম বন্ধুর ভাগার কত? 5 বাই কত? 5 বাই আনুপাতিক সংখ্যাগুলোর যোগফল নিচে, ঠিক আছে? 5 6 11 সাথে 18, কাটাকাটি 18 1 আর 0 অর্থাৎ 500 হয়ে গেল, ঠিক আছে? খুব সহজ। দ্বিতীয় বন্ধুকে লোকসান বহন করতে হবে 1800 গণিত 6 এর 18, 600 টাকা। তৃতীয় বন্ধুকে লোকসান বহন করতে হবে 1800 গণিত 7 এর 18, 700 টাকা। হয়ে গেল। 3 বন্ধুকে কার কত লোকসান বহন করতে হবে, ঠিক আছে? এরপর আমি যাব, খুব সহজ। সহজ না লাগলে আমাকে অবশ্যই ফোন করবে, আমার ফোন নাম্বার আছে 9564623024। কারো কোনো সমস্যা থাকলে, বুঝতে অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করলে তো ভালোই, আর না হলে সরাসরি ফোনও করতে পারো, ঠিক আছে? তাহলে পরের অঙ্ক যাই। পরের অঙ্ক হচ্ছে 6। 5টা আমরা বাদ দিচ্ছি, 5টা আমাদের বলা আছে পরের পার্টে। 5টা একটু আলাদা ধরনের অঙ্ক, তার জন্য এটা আমার বাদ থাকছে। পরের পার্টে আমি ওইটাকে নিয়ে আলোচনা করব। এখন আমরা অঙ্কটি যেটি করব সেটা হচ্ছে 6। ছয়ের অঙ্কটা কি বলা আছে? 6 অঙ্কটা হলো 3 বন্ধু যথাক্রমে 8000, 10000 এবং 12000 টাকা সংগ্রহ করে ব্যাংক থেকে সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটা ব্যবসা শুরু করেন। অর্থাৎ এই অঙ্কটা পড়ে তোমাদের একটু বুঝে নিবে যে 8000 এবং 12000 টাকা সংগ্রহ করেছে এবং কিছু টাকা ব্যাংক থেকে ধার করেছে। তাহলে বছরের শেষে দেখলেন 13400 টাকা। সেই লাভ থেকে ব্যাংকের কিস্তি 5400 টাকা শোধ করার পর, অর্থাৎ যেহেতু তারা সমস্ত মূলধনটা নিজেরা দিতে পারেনি, কিছু টাকা তারা ব্যাংক থেকে ধার করেছিল, সেই জন্য তাদেরকে প্রতি বছর কিস্তি স্বরূপ 5000 টাকা দিতে হয়। অর্থাৎ তাই বলা আছে যে লভ্যাংশ থেকে প্রথমে ব্যাংকের কিস্তি 5000 টাকা দেওয়ার পর বাকি টাকা তারা তাদের মূলধন অনুপাতে ভাগ করবে, ঠিক আছে? তাহলে প্রথমে কি করব? মূলধন অনুপাত করার পর লভ্যাংশ থেকে ব্যাংকের কিস্তিটা বাদ দেবো, যে টাকাটা পড়ে থাকবে মূলধন অনুপাতে ভাগ করব। ঠিক একই অঙ্ক, শুধুমাত্র একটা বিয়োগ আমাকে বাড়তি করতে হবে। তাহলে প্রথমে 3 বন্ধুর মূলধনের অনুপাত। 3 বন্ধুর মূলধনের অনুপাত কত? 8 10 12, 8000 = 10000 = 12000। 3টা 2 4 8, 2 5 10, 2 6 12, অর্থাৎ 4:5:6। এবারে মোট লভ্যাংশ কত? 13400 টাকা। 13400 টাকা। এখানে বলা আছে লভ্যাংশ ভাগ করার আগে ব্যাংকের কিস্তি স্বরূপ 5000 টাকা দিতে হবে। অর্থাৎ ব্যাংকের কিস্তি স্বরূপ 5000 টাকা
আগে বাদ দেবো। ব্যাংকের কিস্তি 5,000 টাকা দেওয়ার পর লভ্যাংশ থাকে কত? 13,400 মাইনাস 5,000 সমান 8,400 টাকা। ঠিক আছে, 8,400 টাকা। অতএব লভ্যাংশ থেকে প্রথম বন্ধু পাবে, প্রথম বন্ধু পাবে কত? 8,400 গণিত প্রথম বন্ধুর ভাগার। সবসময় তোমরা মনে রাখবে আনুপাতিক সংখ্যাগুলোর যোগফলটা করে রাখবে। 4 5 9 6 15 কাটাকাটি, 3 5 15, 3 2 6, 3 8 24, 5 4 20, 5 5 25, 5 6 30, 560, অর্থাৎ 4 6 24, 4 5 20, 2,240 টাকা। লভ্যাংশ থেকে দ্বিতীয় বন্ধু পাবে ওই একই 8,400 গণিত 5 15, 560 সমান 5 6 30, 5 5 25। লভ্যাংশ থেকে তৃতীয় বন্ধু পাবে 8,400 গণিত 6 15, 6 6 36, 6 5 30 টাকা। তাহলে কি হলো? প্রথম বন্ধু পাবে 2,240 টাকা, দ্বিতীয় বন্ধু পাবে 2,800 টাকা, তৃতীয় বন্ধু পাবে 3,360 টাকা। সবসময় খেয়াল করবে এখানে যে লভ্যাংশটা বন্টন করছে এই তিনটার যোগফলটা যেন সবসময় এটা হয়, এটা একটু খেয়াল রাখবে। ঠিক আছে, তাহলে হয়ে গেল 6 অঙ্ক। এরপর আমরা যাব আজকের লাস্ট অঙ্ক অর্থাৎ 7টা। সাতের অঙ্কটা কি বলেছে একটু দেখে নাও সবাই। 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না। এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000, 8,000 এবং 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে একটি সাইকেল রিক্সা ক্রয় করেন। 2 বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচা খরচ বাদ দিয়ে 30,400 টাকা আয় হয়েছে। তাই তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা থাকবে? অঙ্কটা দেখতে অনেক লম্বা চওড়া, কিন্তু আদৌ অঙ্কটা সেরকম জটিল নয়। এই যে অঙ্কগুলো করলাম ঠিক এইটুকুর মধ্যেই এইটাও হয়ে যাবে। এটা একটা বাড়তি কি বলেছে যে এরা যে টাকাগুলো মানে ব্যাংক থেকে নিয়েছে সমবায় থেকে, কারণ এদের টাকা নিজস্ব থাকেনি, অর্থাৎ 6,000, 8,000 এবং 5,000 তিনজনের যে টাকাটা নিয়েছে এরা প্রত্যেকেই কিন্তু ব্যাংক থেকে ধার করেছে। তারপরে কি হয়েছে? ব্যবসা চালিয়েছে, ব্যবসার পরে দেখা গেল 30,400 টাকা লাভ হয়েছে। তাহলে তারা তাদের মূলধন অনুপাতে ভাগ করে নেবে। এবারে ভাগ করার পরে তাদের যে টাকা পেল সেই টাকা থেকে তাদের প্রত্যেকের ব্যাংকের কিস্তি শোধ করে দেবে। কারণ আমি যেহেতু ব্যাংক থেকে ধার করেছি তাহলে তো আমি আগে সেই ব্যাংকের টাকাটা শোধ করব, তারপরে তো বাকি টাকা খরচ করব। অর্থাৎ আমাদেরকে সেই ঠিক একই প্রথমে মূলধন অনুপাত করতে হবে, তারপরে লভ্যাংশটা বন্টন করতে হবে, তারপরে ওই লভ্যাংশ যে যেখান থেকে কালেকশন করেছিল লভ্যাংশ মানে মূলধনটা সেটা সেখানে ফিরিয়ে দিয়ে কার কাছে কত টাকা আছে সেটাই এখানে অঙ্ক, আর কিচ্ছু নয়। ঠিক একদম সেম
ওই আগের অঙ্কগুলোর মতো এটা শুধু লাস্টে ওই বিয়োগটা করতে হবে যে আমার লভ্যাংশ থেকে আমার ওই টাকাটা বাদ দিলে আর আমার হাতে কত টাকা থাকে। তাহলে চলো বন্ধু দেখায়। প্রথমে ওই একই নিয়ম, 3 বন্ধুর মূলধনের অনুপাত। তিন বন্ধুর মূলধনের অনুপাত। 6,000, 8,000, 5,000। 6, 8, 5। তিনটা 6, 8, 5। কাটাকাটি যাচ্ছে না। কাটাকাটি বলতে কি, তিনটাকেই যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় তবেই আমি কাটতে পাবো। অনেকে আবার এই দুটাকে কেটে দেয়, সেটা একেবারে সম্পূর্ণ ভুল। এরপরে মোট লভ্যাংশ। মোট লভ্যাংশ কত হয়েছে? 30,400 টাকা। অতএব লভ্যাংশ থেকে প্রথম বন্ধু পাবে, লভ্যাংশ থেকে প্রথম বন্ধু পাবে 30,400 গণিত কত? সেই একই ভাগার 6 কত? 6, 8, 14 আর 5, 19। 6 19। লভ্যাংশ থেকে দ্বিতীয় বন্ধু পাবে 30,400 গণিত 8 19। লভ্যাংশ থেকে তৃতীয় বন্ধু পাবে 30,400 গণিত 5 19। এরপর কাটাকাটি 19 1 19। দেখো 30,400 কে আমি কাটাকাটি করছি তো 19 দিয়ে, তাহলে 30,400 কে আমি ভাগ করছি। 19 1 19। 9 আছে 10 এক দিয়ে 9 আছে 10 এক দিয়ে 1 2 ছিল 14 19। 6 কত? 6 9 54, 6 19 6 সেটা 16। 1600 ঠিক আছে। 16 6 96, 9,600 টাকা। 8 6 48, 8 8 1 8 4 12, 12,800 টাকা। 16 5 80, 8,000 টাকা। ঠিক আছে। এরপর কি হবে না, ব্যাংকে কিস্তি শোধ করার পর ব্যাংকের কিস্তি, ব্যাংকের ঋণ পরিশোধ করার পর প্রথম বন্ধুর হাতে থাকবে, প্রথম বন্ধুর হাতে টাকা থাকবে কত? 9,600 মাইনাস 6,000, 3,600 টাকা। ঠিক অনুরূপভাবে ব্যাংকের ঋণ পরিশোধ করার পর দ্বিতীয় বন্ধুর হাতে টাকা থাকবে ওর কত? 12,800 মাইনাস ওর ধার ছিল 8,000 সমান 4,800। ঠিক এরকম ব্যাংকের ঋণ পরিশোধ করার পর তৃতীয় বন্ধুর হাতে টাকা থাকবে 8,000 মাইনাস 5,000 অর্থাৎ 3,000 টাকা। ঠিক আছে। তাহলে শেষকালে এই বাড়তি 3টা লাইন করতে হলো যে প্রত্যেকের লভ্যাংশ থেকে মূলধনটা
বা অর্থাৎ যেটা ব্যাংক থেকে জোগাড় হলে সেই টাকাটা শোধ করে দিলে। তাহলে যে যার হাতে 3,600, 4,800, 3,000 টাকা রইল। তাহলে আজকে এখানে শেষ করলাম, কারণ আজকে বলেছি প্রথমেই যে 6টা অঙ্ক একই ধরনের, কারণ এই 6টা এই জন্যই করলাম তোমরাও বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, পরের দিনে যাতে নিজেরাই করতে পারো। এই 6টা ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে একবার প্র্যাকটিস করলে অবশ্যই মনে থাকবে। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি, আবার পরের দিন দেখা হবে।